আড্ডা বাঙালির মজ্জাগত, আর সেই আড্ডার বিষয় যদি হয় সাহিত্য, তাহলে তো আর কথাই নেই, রঙিন হয়ে ওঠে সেই আড্ডা। আজকে চ্যানেল ওয়ানে সোমবারের একটা নতুন সন্ধ্যেবেলায় আড্ডাকে আমাদের রঙিন করে তুলতে এসে গেছেন বই আড্ডা লিখার চা অনুষ্ঠানে আমাদের একজন বর্ণময় অতিথি, সাহিত্যিক নলিনী বেরা। নলিনীদা, আপনাকে স্বাগত জানাই আমাদের। নমস্কার। বর্ণময় বললাম এই কারণে, গ্রামগঞ্জের মানুষ তাদের নানা রঙের চরিত্র একটার পর একটা গল্পে, কতিকায়, উপন্যাসে তুলে এনে রঙিন করে তুলেছেন আমাদের সাহিত্যকে নলিনী বেরা। তিনি অনেক খ্যাতি পেয়েছেন, বঙ্কিম পুরস্কার পেয়েছেন, আনন্দ পুরস্কার পেয়েছেন তার সুবর্ণ রেণু সুবর্ণ রেখা উপন্যাসের জন্যে। বাংলার সাহিত্যকে গর্বিত করেছেন। আজকে আমরা যাব তাঁরই জীবনের কথায়, তাঁর লেখার কথায়। নলিনীদা, একেবারে প্রথমে আসি। সত্যি সত্যি সুবর্ণ রেণু সুবর্ণ রেখা বইটা পুরস্কৃত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি পাঠক মহলে একটা বিরাট আলোড়ন আপনার লেখাকে নিয়ে। আপনার সবরচরিত একটা বিখ্যাত লেখা, সে তো পড়েছিলেন পাঠক, কিন্তু সাধারণ পাঠকেরা, আমরা নিজেরা দেখেছি কলেজ স্ট্রিটে প্রায় ভিড় করে দাঁড়িয়ে এই বইটা কিনেছেন, পড়েছেন, ভালোবেসেছেন। তা আপনি এই বইটা নিয়ে যদি একটু আমাদের প্রথমে কিছু বলেন। সুবর্ণ রেণু সুবর্ণ রেখা উপন্যাস আমার। আমি সুবর্ণরেখা নদী তীরে জন্মেছিলাম, ফলে সুবর্ণরেখা নদী আমার জীবনে একটা ভালো ছায়া ফেলেছে। এবং এই তীরবর্তী যে মানুষজন, সুবর্ণরেখা নদী তীরবর্তী যে মানুষজন, এই সমস্ত মানুষজনই আমার ওই আখ্যানে উঠে এসছে। সুবর্ণরেখা তীরবর্তী যে মানুষজন বলতে গেলে এই জায়গাটা এমন একটা ভূখণ্ড, এই ভূখণ্ডটা না ঠিক পশ্চিমবঙ্গের অর্থাৎ আমাদের বাংলার, না ওড়িশার, না ঝাড়খণ্ডের, এইরকম একটা প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। এবং এর এখানে উৎপত্তি সুবর্ণরেখার সেই রাঁচির হুডরুপ নিকটবর্তী কোনো একটা জায়গা থেকে এই সুবর্ণরেখা উঠে এসছে। এবং আগেকার বিহার, এখনকার ঝাড়খণ্ড, তার মধ্য দিয়ে প্রবাহিত হতে হতে কখনো উড়িষ্যা, কখনো বাংলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আবার গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে, উড়িষ্যার মধ্য দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এবং এই এর যে দুই তীরবর্তী মানুষজন, এই মানুষজনের মধ্য থেকেই আমার উঠে আসা। ফলে এই মানুষজনের জীবন জীবিকা এই উপন্যাসটার মধ্যে প্রভাব ফেলেছে। এবং সুবর্ণরেখা বললাম তো একেবারেই ওখান থেকেই জন্মেছি, একটা প্রত্যন্ত গ্রাম থেকে। সেই গ্রামটা আকারে বৃহৎ ছিল, বেশ বড় সড়ো গ্রাম, প্রায় 300 পরিবারের একটা গ্রাম। কিন্তু এই গ্রামটাতে তেমন কোনো মানুষজন ছিল না যারা শিক্ষিত, লেখাপড়া করে, কারণ ওই অঞ্চলে তেমন স্কুল ছিল না। একেবারেই দূরবর্তী একটা জায়গাতে একটা নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ছিল, আগেকার পাঠশালার মতো অনেকটা। সেই রকম সময় থেকেই প্রায় আমার উঠে আসা। এবং ওই গ্রামটাও ওইভাবে, বা ওই গ্রাম শুধু নয়, ওই গ্রামাঞ্চলটাই প্রায় লেখাপড়ায় তেমন কেউ ছিল না। সুতরাং এই যে সাহিত্য করা ইত্যাদি, এগুলো ও তখন স্বপ্নও ভাবা যায়। আপনি আপনার পরিবারে প্রথম প্রজন্মের শিক্ষিত মানুষ। একদম। আপনার গ্রামের নামটা কি, মানে জানতে আগ্রহ? আমার গ্রামের নামটা হচ্ছে বাছুরখড় বলে একটা গ্রাম। আচ্ছা। এই গ্রামটা মানে আগে মূলত কৃষিজীবী মানুষ, কৃষিজীবী মানুষ। এবং মূলত এটা আগে ছিল আমাদের বৃহত্তর মেদিনীপুরের অন্তর্ভুক্ত। এখন ওটা ভেঙে গিয়ে আমাদের জেলা হয়েছে ঝাড়গ্রাম। সেই ঝাড়গ্রামের অন্তর্গত নয়গ্রাম বলে একটা থানা আছে, তার অন্তর্গত এই গ্রামটা।
একেবারেই নদীর তীরবর্তী, একদিকে উড়িষ্যার ঘনঘোর জঙ্গল, আরেকদিকে এই সুবর্ণরেখা নদী উত্তর দক্ষিণে। আপনি আপনার উপন্যাসে শুধু তো মানুষগুলো যে জীবন জীবিকার সংগ্রাম করছে তো দেখিয়েছেনই, তাদের সেই সব আছে, কিন্তু আবার মানুষের সঙ্গে মানুষের সম্পর্কও তো দেখিয়েছেন। হ্যাঁ, তা তো সম্পর্ক ছাড়া তো একটা জীবন হয় না। সুতরাং সম্পর্ক তো আছেই। এবং যেটা বলতে চাইছিলাম যে এই লেখালেখি বা ইত্যাদিতে আসার বা এই উপন্যাস রচনার যে পটভূমি, সেটা তো আমি বললাম যে আমাদের এই সমস্ত অঞ্চলে শিক্ষিতের কোনো এই ছিল না, পড়াশোনা তেমন ছিল না। আমরাও ওই নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ক্লাস 4 অবধি পড়তাম। ফলে ওই অঞ্চলে পড়াশোনার চল ছিল না। কিন্তু যেটা খুব বেশি প্রচলিত ছিল ওই সমস্ত অঞ্চলে এই পুঁথিপত্র, প্রাচীন পুঁথিপত্র সেই সমস্ত অঞ্চলে এতটাই, যেটা আমার মনে হয় অন্যান্য মানে ওর বাইরে এতটা আমি দেখিনি। মানে এমন পুঁথিপত্র সেই সময় অনেক পুঁথি আবিষ্কৃত হয়েছে, সেই সমস্ত পুঁথিপত্র চলে। এবং এর যে ভাষাটা সবটাই আমাদের এই আধুনিক বাংলা ভাষা এমনটা নয়, ওই জায়গাটাতে একটা ভাষা প্রচলিত আছে যেটা মাতৃভাষা বলতে গেলে আমাদের, এবং আমাদের মুখের ভাষা। সেই ভাষাটা কিন্তু একেবারেই বাংলা নয়। এটা বলছি, এর কিছুটা ওড়িয়া, কিছুটা বাংলা, কিছুটা ঝাড়খণ্ডী, এই সমস্ত ভাষা মিলিয়ে একটা ভাষা। মানে এটা বাংলার কোনো উপভাষা, মানে ডায়ালেক্ট নয়। না 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 না। এবং এটা মানে এমন একটা মধুর ভাষা, সেই ভাষাটাকে তথাকথিত চলিত ভাষা এটাকে হাটুয়া ভাষা বলা হয়। আচ্ছা। কিন্তু অধুনা এর একটা নামকরণ হয়েছে, এটা সুবর্ণ রৈখিক ভাষা বলে প্রচলিত। এবং এই ভাষাটা এমন মিশ্র ভাষা। এবং এই ভাষাটা যেমন ধরো আমরা ইংরেজি যখন পড়ি, বাংলাতে যখন পড়ছি, ইংরেজি পড়ছি বাংলাতে, সেটা হচ্ছে যেমন দেয়ার ইজ এ ফ্রগ, সেখানে একটি ব্যাঙ, এটাই আমরা এরকমভাবে পড়ি। কিন্তু আমাদের ওই ভাষাটা অদ্ভুত, আমরা উচ্চারণ করতাম ঠিক এইভাবে, দেয়ার ইজ এ ফ্রগ সেটুরে গুটে ব্যাঙ, দেয়ার ইজ এ ফ্রগ সেটুরে গুটে ব্যাঙ। এই যে সেটুরে গুটে ব্যাঙ, এটা কিছুটা বাংলা কিছুটা ওড়িয়া সমস্যা একটু হয়। এটাই তথাকথিত হাটুয়া ভাষা, সুবর্ণ রৈখিক ভাষা। এই ভাষাটাই আমাদের মাতৃভাষা। সুতরাং আমি ওই ভাষা থেকে বাংলা ভাষাতে এসেছি, অর্থাৎ বাংলা ভাষাটা আমাদের মানে মাতৃভাষা নয় ঠিক, এটা একটা আমাদের একটা একেবারে প্রান্তিক অঞ্চল থেকে, প্রান্তিক জনের ভাষা থেকে আপনি এসে দাঁড়িয়েছেন বাংলা ভাষার লেখক। ফলত ওই ভাষাটা থেকে এই ভাষাতে আসা, ফলে ওইখানের যে চিরাচরিত যে পুঁথিপত্র ইত্যাদি, সেগুলো কিন্তু বেশিরভাগই ওই ভাষাতে লেখা। শিকড় থেকে রস সঞ্চার করেছেন সাহিত্যিক নলিনী বেরা। এরকম আরো আমাদের আকর্ষণীয় কথা বাকি আছে, যাবেন না, আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির ওপারে।